ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। দ্য লাগুন পার্ট 8, লাগুনের পার্ট 8 নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আশা করছি এর আগে লাগুনের পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত প্রত্যেকটি পার্ট সবাই ক্রনোলজিক্যালি ফলো করেছো। যদি কেউ না করে থাকো তাহলে অবশ্যই আগের এই সমস্ত পার্টগুলো কভার করে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। পাশাপাশি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, পিএসসি, অ্যাসিস্ট্যান্ট টিচার রিলেটেড ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি টপিকের ওপরে আলাদা আলাদাভাবে এক্সপ্লানেশন, প্রশ্ন উত্তর এবং ওয়ান লাইনারের ক্লাস তোমরা আমাদের বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সে পেয়ে যাবে। তাই যারা যারা ইচ্ছুক তোমরা চাইলে এই সমস্ত এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের এই বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সটা জয়েন করতে পারো, বা তোমরা চাইলে ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এই সমস্ত প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও পারচেস করতে পারো। তার জন্য তোমরা সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা প্রত্যেকটি ক্লাসের এই পিডিএফগুলি পেতে হলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। আজকের পার্ট 8-এ আমরা পার্ট 7 পর্যন্ত যতদূর কভার করেছিলাম, তারপর থেকে পার্ট 8-এ আমরা লাইন বাই লাইন টেক্সট এক্সপ্লেনেশন শুরু করব। আশা করছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে ফলো করবে। তো দেখো, পার্ট 8 যে আমরা শুরু করব, পার্ট 7-এ এর আগে পর্যন্ত আমরা কি দেখেছিলাম? তো এর আগের ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে গল্পটা শুরুই হয়েছিল একজন সাদা চামড়ার মানুষ, মানে হোয়াইট ম্যান বা সেই শ্বেতাঙ্গ ব্যক্তি, মাঝিদেরকে সে নিয়ে ম্যালয় দ্বীপের মানে ম্যালয় উপদ্বীপের একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছিল এবং অন্ধকার নামার আগে তারা আরশাদের বাড়ির কাছে পৌঁছায়। আরশাদ ছিল টুয়ানের সেই পরিচিত পুরনো বন্ধু, একজন যোদ্ধা। তো সে ঠিক করে আজকে রাতটা সে আরশাদের কাছে থাকবে। তো আরশাদের কুটিরে যখন সে গিয়ে পৌঁছলো, সে দেখলো যে আরশাদ খুবই চিন্তান্বিত, কারণ তার সেই প্রিয়, তার সেই স্ত্রী, তার সেই প্রেমিকা ডায়ামেলির মৃত্যুশয্যায়। এবং আরশাদ তার এই প্রিয় টুয়ান বা স্যারকে জিজ্ঞেস করছে তার কাছে ওষুধ আছে কিনা। এবং শেষমেশ আমরা গিয়ে দেখলাম কিন্তু তার সেই স্ত্রীর মৃত্যু হলো, একটা দীর্ঘশ্বাস আমরা পেয়েছিলাম, তাই তো। তো তারপরে রাত বাড়ার সাথে সাথে আরশাদ টুয়ানের কাছে আসে এবং তার অতীতের কথা বলতে শুরু করে। সে বলতে শুরু করে সেই নির্জন জায়গায় এসেছিল শান্তিতে বসবাস করার জন্য, সব ছেড়ে সে পালিয়ে এসেছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে সেই অতিথি তাকে কিন্তু তাড়া করে বেড়াচ্ছে। আরশাদ সেই টুয়ান বা হোয়াইট ম্যান বা শ্বেতাঙ্গ ব্যক্তি বা সেই সাদা চামড়ার মানুষটিকে তার এবং তার ভাইয়ের সেই পাস্ট লাইফের কথা শোনাচ্ছে, যখন সে এবং তার ভাই এক আত্মা এক প্রাণ ছিল, দুজনে খুব বীর যোদ্ধা ছিল, এবং কিভাবে দুজনে একত্রে ডায়ামেলিনকে মানে আরশাদের স্ত্রীকে সেই যে রুলারের সেই যে লেডি লাভ ইন্টিমিডার আন্ডার থেকে কিভাবে তাকে ভাগিয়ে নিয়ে এসেছিল, সেই গল্পই আরশাদ টুয়ানকে বা সেই হোয়াইট ম্যানকে বলতে শুরু করছে। তো দেখো, এখানে আমরা সেই কন্টিনিউয়েশনটাই পাবো। কি বলা হয়েছে? There is no worse enemy and no better friend than a brother to one, for one brother knows another, and in perfect knowledge is strength for good or evil. I loved my brother. I went to him and told him that I could see nothing but one face, hear nothing but one face. He told me, open your heart so that she can see what is in it, and wait, patience is উইজডম। দেখো, আরশাদ টুয়ানকে বা সেই হোয়াইট ম্যানকে বা সেই সাদা চামড়ার লোকটিকে তার মনের কথাগুলো বলা শুরু করলো। সে কি বলল? দেয়ার্স নো ওর্স এনিমি। ওর্স মানে খুবই খারাপ, এনিমি শত্রু আমরা জানি, বেটার ফ্রেন্ড ভালো বন্ধু, দেন আ ব্রাদার। যে টুয়ান একজন ভাইয়ের যে খারাপ শত্রু যেমন হয় না, তেমনই তার চেয়ে ভালো বন্ধুও আর পৃথিবীতে হয় না। মানে আরশাদ তার সেই বন্ধু টুয়ানকে বা সাদা চামড়ার মানুষটাকে বলছে যে ভাইয়েরা একে অপরকে খুব ভালো করে চেনে, তাই তারা বিপদে যেমন শ্রেষ্ঠ সঙ্গী হয়, সেরকমই বিবাদে বা ঝগড়াতে জড়ালেও সবচেয়ে ভয়ঙ্কর শত্রুও হতে পারে। তাহলে এক্ষেত্রে সে ভাইয়ের রেফারেন্স তুলে আনছে। আমরা দেখলাম যে ভাইয়ের মতো বন্ধুও যেমন হয় না, শত্রুও তেমন হয় না, কারণ তারা সবসময় এই যে ফর ওয়ান ব্রাদার্স নোজ অ্যানাদার অ্যান্ড ইন পারফেক্ট নলেজ ইজ স্ট্রেংথ ফর গুড অর ইভিল। তাহলে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে মানে ভাইয়ে ভাইয়ের সম্পর্কের মধ্যে যে সবচেয়ে বেশি বিশ্বাস এবং একসাথে সব থেকে বেশি বিশ্বাসঘাতকতারও সম্ভাবনা থাকে, সেটাই আরশাদ এখানে বোঝাতে চাইল। এখানে ভবিষ্যতে ভাইয়ের সাথে তার যে বিশ্বাসঘাতকতা তার গল্পে, সেটারই ইঙ্গিত যেন আরশাদ প্রথম থেকেই এই কথার দ্বারা বলে দিল যে দুই ভাইয়ের মধ্যে বন্ধুত্ব যেমন থাকে, বিশ্বাসও তেমন থাকে, সেরকম তারা যখন শত্রু হয় তাদের থেকে বড় শত্রু আর কেউ হয় না। মানে সে নিশ্চয়ই ভাইয়ের
সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেই কথাটাই যেন সে এখানে একটু ইঙ্গিত দিয়ে দিল এই তার যে অতীত জীবনের গল্প শুরু করার একদমই প্রথমে। বোঝা গেছে? দেখো কি বলেছে, আই লাভড মাই ব্রাদার। সে বলেছে আমি আমার ভাইকে ভালোবাসতাম। আই ওয়েন্ট টু হিম, তার কাছে গিয়েছিলাম। অ্যান্ড টোল্ড হিম, তাকে বলেছিলাম। অ্যান্ড আই কুড সি নাথিং বাট ওয়ান ফেস, যে একটা ফেস বা মুখমণ্ডল ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। হেয়ার নাথিং বাট ওয়ান ভয়েস, একটা ভয়েস ছাড়া আর কোনো কিছু শুনতে পাচ্ছি না। তখন সে কি বলল, ওপেন ইউর হার্ট সো দ্যাট সি ক্যান সি হোয়াট ইজ ইট অ্যান্ড ওয়েট। তখন সে আমাকে বলল, তোমার হৃদয় তার কাছে উন্মুক্ত করে দাও, যাতে করে সে দেখতে পায় এই হৃদয়ে কি আছে, এবং তারপরে অপেক্ষা করো। তাহলে দেখো আরশাদ টুয়ানকে বলছে যে আমি আমার ভাইয়ের কাছে গিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে আমি একটা প্রিয় নারী, আমার যে ভালোবাসার মানুষ, তার মুখমণ্ডল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, তার ভয়েস ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না। তখন তার ভাই তাকে সাজেস্ট করেছিল, তাহলে তোমার মনের কথা খুলে তাকে বলো, যাতে করে সে এটা জানতে পারে বা দেখতে পায় তোমার মনে কি চলছে, এবং তারপরে অপেক্ষা করো। এই যে বলা হয়েছে দেখো, তারপরে পেশেন্স ইজ উইজডম, কারণ ধৈর্যই হচ্ছে জ্ঞান, কারণ ধৈর্যর মতো আর কিছু হতে পারে। মানে আরশাদের ভাই তাকে পরামর্শ দিচ্ছে ভালোবাসার মানুষের সামনে নিজের আবেগটাকে প্রকাশ কর এবং ধৈর্যের সাথে সঠিক সময়ের জন্য অপেক্ষা কর, মানে হটকারিতা না করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই হবে বুদ্ধিমানের কাজ। ইনচিমিডা মে ডাই, ইনচিমিডা মারা যেতে পারে। অর আওয়ার রুলার মে থ্রো অফ হিজ ফিয়ার অফ আ উইমেন, বা আমাদের শাসক তার নারী সংক্রান্ত সেই ভয় হয়তো কাটিয়ে উঠতে পারে। দেখো ইনচিমিডাকে, ইনচিমিডা হচ্ছে এখানে একজন প্রভাবশালী নারী যাকে শাসকও ভয় পেত। ইনচিমিডা হচ্ছে আরশাদের যে সেই মহান শাসক, সেই শাসকের একজন প্রভাবশালী নারী, তার একজন বিলাভেড বলতে পারো। তো আরশাদ আশা করেছিল যে পরিস্থিতি হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে, মানে এই যে ইনচিমিডা তার আন্ডারেই আরশাদ যে মেয়েটিকে পছন্দ করতো বা ভালোবাসতো সে কাজ করতো তার সার্ভেন্ট হিসেবে, এবং ইনচিমিডা ছিল খুবই প্রভাবশালী, তাকে এমনকি শাসকও ভয় পেত। মানে ইনচিমিডার যে প্রেমিক রুলার সেও ভয় পেত। তাহলে রুলার তার ভয়ে কিছু বলতে পারতো না, আর ইনচিমিডার শাসন থেকে সেই মেয়েটি তো আসতে পারবে না। তাই এখানে বলা হয়েছে ধৈর্য ধরো, একদিন ইনচিমিডা মারা যাবে, বা আমাদের শাসক আর ইনচিমিডাকে ভয় পাওয়া মানে ইনচিমিটাকে আর ভয় পাবে না, তার ভয় থেকে বেরিয়ে আসতে পারবে, সেই দিনের অপেক্ষা করো, তখনই তুমি তোমার ভালোবাসা পাবে, এটাই বলতে চাওয়া হচ্ছে। আই ওয়েটেড, এবং সেই কথা মতো আমি অপেক্ষা করছিলাম। আই মানে এখানে কিন্তু আরশাদ, বোঝা গেছে? এরপরে কি বলা হচ্ছে, ইউ রিমেম্বার দ্য লেডি উইথ দ্য ভেইলড ফেস টুয়ান অ্যান্ড ফিয়ার অফ আওয়ার রুলার বিফোর হার কানিং অ্যান্ড টেম্পার। দেখো আবার আরশাদ বলা শুরু করেছে, টুয়ান তোমার কি সেই ঘোমটা দেওয়া মহিলার কথা মনে আছে, যার ধূর্ততা আর তার সেই রাগ বা মেজাজের সামনে আমাদের শাসকও ভীত থাক? এবং এই যে অ্যান্ড ইফ শি ওয়ান্টেড হার সার্ভেন্ট, এবং যদি সে তার চাকরকে চায়, মানে সে যদি না সেই যে আরশাদের প্রেমিকা বিলাভেড ডায়ামেলিনকে ছাড়তে না চায়, নিজের কাছেই রাখতে চায়, হোয়াট কুড আই ডু, আমি কী বা করতে পারি? বাট আই ফেড হাঙ্গার, কিন্তু আমি আমার ক্ষুধা নিবারণ করতাম। আই ফেড হাঙ্গার, আমার ক্ষুধা, কিসের ক্ষুধা? হাঙ্গার অফ মাই হার্ট, আমার হৃদয়ের ক্ষুধা নিবারণ করতাম বা ক্ষুধাটাকে ফেড করতাম। অন শর্ট গ্ল্যান্সেস অ্যান্ড স্টিল ওয়ার্ডস। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে শাসক তার পরিচারিকাকে মানে ডায়ামেলিনকে ছাড়তে চাইলেন না, আমি বা কি করতে পারতাম, কিন্তু তবুও আমি আমার হৃদয়ের খিদা বা ক্ষুধা মেটাতাম। কিভাবে? আর চোখে তাকে চেয়ে তার দিকে, এবং গোপনে দু একটা কথা বলে আমার হৃদয়ের সেই ক্ষুধাটাকে আমি মেটাতাম। আই লয়টার্ড মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। অন দ্য পাথ to the bath houses in the daytime, and when the sun had fallen behind the forest I crept along the jasmine hedges of the women's courtyard. কি বলা হচ্ছে দেখো, দিনের বেলায় আমি সেই যে স্নানের জায়গা, সেই স্নান ঘরের সেই রাস্তার পাশে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতাম, কারণ দিনের বেলায় নিশ্চয়ই সে স্নানে যাবে, যদি দেখতে পাই একটু। আর যখন বনের আড়ালে সূর্য ডুবে যেত, আমি কি করতাম, জুঁই ফুলের ঝোপের আড়াল দিয়ে চুপি চুপি এগিয়ে যেতাম, কেউ যাতে না দেখতে পায়। ঠিক আছে? আনসিইং, দেখা যেত না। উই স্পোক টু ওয়ান অ্যানাদার, একে অপরকে না দেখেই কথা বলতাম। থ্রু দ্য সেন্ট অফ ফ্লাওয়ার্স, মানে ধরা পড়ার ভয়ে আরশাদ দিনে খুব একটা কাছে তো যেতে পারতো না, কিন্তু সন্ধ্যা নামলেই ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে প্রেমিকার সাথে সে দেখা করতে যেত, এবং একে অপরকে না দেখেই, কারণ আশেপাশে লোকজন দেখতে পাবে,
খবরটা রটে যাবে, তাহলে খুবই বিপদ। তাই যাতে একজন অপরজনের সাথে যে দেখা করছে, কথা বলছে, কেউ না জানতে পারে, তাই তারা এমনভাবে কথা বলতো, দূরে দূরে চোখে চোখে কথা বলতো, বা কখনো ঝোপঝাড়ের আড়ালে একে অপরের থেকে না দেখেই দুজনকে কথা বলতো। এই যে বলছে একে অপরকে না দেখেই আমরা কথা বলতাম, কিসের দ্বারা? ফুলের সুবাসের মধ্যে দিয়ে। আর কিসের দ্বারা? থ্রু দ্য ভেইল অফ লিভস। আর আমরা কথা বলতাম পাতার আড়াল দিয়ে। ভেইল, ভেইল মানে কি? ঘোমটা, মানে পাতা এখানে আড়াল করে রেখেছে, পাতার আড়ালে এক প্রান্তে আরশাদ, অন্য প্রান্তে তার প্রেমিকা দাঁড়িয়ে থাকতো, কথা বলতো। থ্রু দ্য ব্লেডস অফ লং গ্রাস, সেই বড় বড় ঘাস, তাদের প্রান্ত, দ্যাট স্টুড স্টিল বিফোর আওয়ার লিভস, সেই ঘাসগুলো যেগুলো এতই বড় ছিল যে আমাদের ঠোঁটের আগে যেগুলো দাঁড়িয়ে থাকতো, সেই ঘাসগুলোর ডগার থ্রু আমরা কথা বল। তাহলে একে অপরকে না দেখেই কথা বলতাম, কিসের দ্বারা? ফুলের গন্ধের মধ্যে দিয়ে, পাতার আড়ালের মধ্যে দিয়েও, এবং দীর্ঘ ঘাসের ডগার মাঝখান দিয়ে একে অপরের সাথে আমরা কথা বলতাম। মানে তাদের মিলন খুবই সীমাবদ্ধ ছিল, তারা একে অপরকে দেখতে পেত না, ঝোপের আড়াল থেকে ফিস ফিস করে কথা বলে তারা মনের ভাব প্রকাশ করতো, সেটাই বলছে। এরপরে কি হচ্ছে দেখো, সো গ্রেট ওয়াজ আওয়ার প্রুডেন্স। প্রুডেন্স মানে সতর্কতা, আমাদের সতর্কতাটা কি মারাত্মক কিনা ছিল। সো ফেইন্ট ওয়াজ দ্য মারমার অফ আওয়ার গ্রেট লঙ্গিং, মানে তাদের সতর্কতা এতই বেশি ছিল যে তাদের কথা খুবই আস্তে হতো। এই যে মারমার মানে কি? মৃদু শব্দ, মানে ভয় আর প্রেম দুটোই চলতে থাকতো, চুপ থাকতো তারা সবসময়, সমাজের চোখ এড়িয়ে এই জিনিসগুলো করতো, যেন নিষিদ্ধ প্রেম, ঠিক আছে, ক্ষমতা বনাম প্রেম যেন এখানে চলছে, যে আমরা খুব সতর্কতায় আমরা একে অপরের সাথে দেখা করতাম, আমাদের দেখা করা, কথা বলার ভাষা খুবই মৃদু, ঠিক আছে। অফ আওয়ার গ্রেট লঙ্গিং, মানে আমাদের সেই যে চাওয়া পাওয়ার দিনগুলোতে আমাদের সতর্কতা, আমাদের প্রেমের সতর্কতা, আমাদের প্রেমের কথা বলার ভাষা খুবই মৃদু ছিল। দ্য টাইম পাস্ট সুইফটলি, সময় দ্রুত গতিতে বয়ে চললো। অ্যান্ড দেয়ার ওয়্যার উইসপার্স অ্যামাংস্ট উইমেন, এবং নারীদের মধ্যে কানাঘুষো শুরু হলো, হবেই তো, একজন নারী বা একজন ওই যে প্রভাবশালী নারীর এই যে চাকর অন্য কারোর সাথে কথা বলছে, তার বাকি চাকররাও দেখতে পেয়ে যাচ্ছে, তাই নারীগুলোর মধ্যে বা সেই মেয়েদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল যে একজন নিশ্চয়ই প্রেম করছে। এটা হয় মেয়েদের মধ্যে, ঠিক কে প্রেম করছে তারা ঠিক বুঝে যাবে, দেখবে, এবং সেই নিয়ে চর্চাও শুরু হয়েছে। তো বলা হচ্ছে এভাবেই সময় চলতে থাকলো, একে অপরকে না দেখে এই ঝোপের আড়ালে ওই ঝোপের আড়ালে লুকিয়ে চুরিয়ে দেখতাম, কথা বলতাম। ইতিমধ্যে কিছুজন টেরও পেয়ে গেছিল, নারীদের মধ্যে কানাঘুষো শুরু হলো। এবং কি হচ্ছে দেখো, অ্যান্ড আওয়ার এনিমিজ ওয়াচড, এবং আমাদের শত্রুরা আমাদের উপর নজর রাখতে শুরু, মানে একদিন দুদিন হতে হতে রোজ যখন হচ্ছে সবার চোখে একটু তো লাগবেই। নারীদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেছে, কি ব্যাপার, রোজ অমুক সময় অমুকজন এখানে চলে আসে, ওই মেয়েটি চলে আসে, ওই ছেলেটি চলে আসে, এটা তো হয়, যেটা হয় আর কি, সেটাই এখানে ভেবে দেখো একই জিনিস হচ্ছে। অতএব যারা শত্রু ছিল তাদের নজর পড়তে শুরু করল। মাই ব্রাদার ওয়াজ গ্লুমি, আমার ভাই, গ্লুমি মানে কি? বিষণ্ণ, আমার ভাই যেন একটু বিষণ্ণ হয়ে পড়লো, ঠিক আছে, মানে চিন্তিত হয়ে পড়লো। অ্যান্ড আই বিগান টু থিঙ্ক, আমি চিন্তা করতে শুরু করলাম, অফ কিলিং, হত্যা করার, অ্যান্ড অফ ফায়ার্স ডেথ, এবং ভয়ঙ্কর মৃত্যুর। মানে এই যে কানাঘুষো শুরু হয়ে গেল, শত্রুরা আমাদের ওপর নজর রাখতে শুরু করলো, যে আমি ডায়ামেলিনকে দেখা করতে যাচ্ছি, তার সাথে কথা বলছি লুকিয়ে চুরিয়ে আড়ালে। এগুলো তো শাসক পছন্দ করতো না, মানে তার যে প্রভু ইনচিমিডা ডায়ামেলিনের পছন্দ করতো না। অতএব এই সমস্ত খবর যে সবাই জেনে যাচ্ছিল, আমার ভাই একটু চিন্তিত হয়ে পড়লো, এবং আমিও ভাবলাম যে যা হোক একটা করতে হবে, ভয়ঙ্কর একটা হত্যাকাণ্ডর কথা আমি ভাবতে শুরু করলাম। উই আর অফ পিপল হু টেক হোয়াট দে ওয়ান্ট, উই আর অফ পিপল, আমরা সেই ধরনের মানুষ যারা যেটা চায় সেটাই তারা পেয়ে দেখায়, যেমন তোমরা সাদা চামড়ার মানুষেরা। দেখো এখানে হোয়াইট বলতে সেই হোয়াইট ম্যানকে বোঝানো হয়েছে, এখানে একটা ছোট্ট ইঙ্গিতও দেওয়া হয়েছে। দেখো এখানে ইউরোপীয় সেই উপনিবেশবাদীদের যে শাসন, সেই দিকে যেন একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, তাই না? শক্তির দ্বারা অধিকার অর্জন তারা যেমন করেছিল, এখানে কনরাড যেন সেই কলোনিয়াল রুলকে একটু ক্রিটিসাইজ করার জন্য সূক্ষ্ম ভঙ্গিতে যেন একটু ইঙ্গিত দিয়ে দিলেন, যে তোমরা হোয়াইট পিপলরা যেমন কলোনাইজেশন শুরু করেছিলে, মানে তোমরাও যেমন শক্তি ব্যবহার করে শক্তির দ্বারা অধিকার অর্জন করতে জানতে, আমরাও ঠিক তোমাদের মতোই যেটা চাইতাম সেটাই পেয়ে দেখাতাম। তোমরা শক্তির দ্বারা যেটা চাইতে সেটা পেয়ে নিতে, মানে ওদের ওই কলোনাইজেশনটাকে বলা হচ্ছে, সেরকমই আমরা ছিলাম। কে কাকে বলছে? আরশাদ সেইট ওয়ান। দেয়ার ইজ আ টাইম হোয়েন আ ম্যান শুড ফরগেট লয়্যালটি অ্যান্ড রেসপেক্ট, একটা
একটা সময় আসে যখন মানুষকে আনুগত্য আর শ্রদ্ধা ভুলে যেতে হয়, লয়্যালটি, আনুগত্য, রেসপেক্ট, শ্রদ্ধা ভুলে যেতে হয়। মানে বিদ্রোহের সেই নৈতিক জাস্টিফিকেশন দিচ্ছে এখানে আরশাদ। মাইট অ্যান্ড অথরিটি আর গিভেন টু রুলার্স বাট টু অল ম্যান ইজ গিভেন লাভ, স্ট্রেংথ অ্যান্ড কারেজ। দেখো কি বলেছে, যে ক্ষমতা শাসকদের দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু প্রেম, সাহস, শক্তি এগুলো তো সবারই থাকে, তাই না? মাই ব্রাদার সেড, আমার ভাই বলল, ইউ শ্যাল টেক হার ফ্রম দেয়ার মিডস, তুমি তাকে তাদের মাঝখান থেকে নিয়ে যাবে। উই আর টু হু আর লাইক ওয়ান, আমরা দুজন কিন্তু আমরা একসঙ্গে তো এক। সেই যে তাদের মধ্যে দৃঢ়তা, যে আমরা দুজন আলাদা মানুষ হলেও আমরা তো একই, দুই ভাই, আমরা ঐক্যবদ্ধ, সেটাই বোঝানো হচ্ছে যে আমরা দুজন কিন্তু তো আমরা এক। অ্যান্ড আই অ্যান্সার্ড, আমি উত্তর দিলাম, লেট ইট বি শুন, তাহলে এটা তাড়াতাড়িই করি বা শীঘ্রই করি। ফর আই ফাইন্ড নো ওয়ার্মথ ইন সানলাইট দ্যাট ডাজ নট সাইন আপন হার, কারণ আমি ওয়ার্মথ বা উষ্ণতা অনুভব করতে পারছি না সূর্যের আলোতে, যেটা তাকে শাইন করে না বা তার উপরে পড়ে না। মানে তাকে ছাড়া আমি সূর্যের এই যে আলো, সেই আলোর উত্তাপ বা উষ্ণতাও অনুভব করতে পারছি না। প্রেমে পড়লে যেটা হয় আর কি, সূর্যের উত্তাপও সে নাকি অনুভব করতে পারছে না তার প্রেমিকাকে ছাড়া, তাই থাকতে পারছে না, তার সেই ব্যাকুলতা, সেটাই সে বোঝাচ্ছে এই কথাটার দ্বারা, যে তাহলে শীঘ্র করো যেটা করতে চলেছো বা যেটা করতে চাইছো, সেই যখন লড়াই করতে হবে তাড়াতাড়িই হোক। আওয়ার টাইম কেম, আমাদের সময় উপস্থিত হলো বা এলো। হোয়েন দ্য রুলার অ্যান্ড অল দ্য গ্রেট পিপল ওয়েন্ট টু দ্য মাউথ অফ দ্য রিভার টু ফিশ বাই টর্চ লাইট, মানে আমাদের সেই পালানোর সময়টা এলো যখন শাসক এবং সব গণ্যমান্য ব্যক্তিরা মশাল জ্বালিয়ে একদিন মাছ ধরার জন্য নদীর মোহনায় গেলেন। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ বোটস অ্যান্ড অন দ্য white sand between the river, between the water and the forests, dwelling of leaves were built for the households of rajas. মানে আরশাদ ও তার ভাই এই যে সুযোগটা আসছে, এই সুযোগটারই অপেক্ষা করছিল, যখন শাসক এবং তার সেই সমস্ত প্রহরীরা মাছ ধরার সেই উৎসবে ব্যস্ত থাকবে, তখনই সবচেয়ে নিরাপদ সময় ডায়ামেলিনকে নিয়ে পালিয়ে যাওয়ার, তাই না? তাই বলা হচ্ছে, দেখো এখানে, যে দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ বোটস, সেখানে শত শত নৌকা ছিল। জল এবং বনের মাঝখানে সাদা বালির ওপর রাজাদের পরিবারের জন্য অস্থায়ী একটা পাতার ঘর বানানো হয়েছিল। ভাবো দৃশ্যটার কেমন বর্ণনা দেওয়া হয়েছে, যে নদীর ধারে একটা উৎসবের আমেজ, রাজকীয় ব্যক্তিদের থাকার জন্য কুঁড়ে ঘর বা তাঁবু তৈরি করা হয়েছিল পাতা দিয়ে, সেটাই বলা হচ্ছে এখানে। The smoke of cooking fires was like a blue mist of the evening, and many voices rang in it joyful. রান্নার আগুনের ধোঁয়া সন্ধ্যার নীল কুয়াশার মতো ছড়িয়ে পড়েছিল এবং অনেক মানুষের কণ্ঠস্বর সেই নিস্তব্ধ রাতে প্রতিধ্বনিত হয়েছিল। উৎসবের ব্যস্ততার কারণে চারিদিকে একটা কোলাহল এবং ধোঁয়া ছিল। তো আরশাদদের লুকিয়ে কাজ করার জন্য এটা যেন একটা বাড়তি সুবিধে দিয়ে দিয়েছিল, তাই বলা হচ্ছে এখানে যে রান্নার আগুনের ধোঁয়াটাও সন্ধ্যার সেই নীল কুয়াশার মতো যেন ছড়িয়ে পড়েছিল, ফলে মানুষের কণ্ঠস্বর যেন সেখানে প্রতিধ্বনিত হচ্ছিল। তো পালিয়ে যাওয়ার জন্যও একটু যেন আর এতটা ঝলমলে আলো ছিল না যে সবাই দেখতে পেয়ে যাবে, আর এতই প্রতিধ্বনিত হচ্ছিল যদি টুকটাক আওয়াজও তারা করে, সেই আওয়াজটাও সন্দেহের চোখে আর কেউ দেখবে না। তাই বলছে যে একটা সুযোগ, একটা সুবিধে, একটা বাড়তি সুবিধে যেন তারা পেয়েছিল। While they were making the boats ready to beat up the fish, my brother came to me and said, tonight I looked to my weapons, and when the time came, our canoe took its place in the circle of boats carrying the torches. তাহলে চারিদিকে আনন্দের শব্দ শোনা যাচ্ছিল, লোকেরা মাছ ধরার যখন প্রস্তুতি নিচ্ছিল, while they were making the boats ready, মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল, সবাই ব্যস্ত, আর আরশাদ পালানোর সুযোগ খুঁজছে। মাই ব্রাদার কেম টু মি, আমার ভাই তখন আমার কাছে এলো এবং বলল, আজ রাতেই কাজ হবে, একদম সিদ্ধান্ত তারা জানোনি, ঠিক আছে। আই লুক টু মাই ওয়েপন, আমি আমার অস্ত্রগুলো পরীক্ষা করলাম। দেখো সহিংসতার প্রস্তুতি যেন এখানে হচ্ছে, প্রেম একদম যেন যুদ্ধের রূপ নিয়ে নিচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আর কি বলছে, আওয়ার ক্যানোই টুক ইটস প্লেস ইন দ্য সার্কেল অফ বোটস, তাদের নৌকাও অন্য নৌকার সাথে সেই সময় যেন যুক্ত হয়ে গিয়েছিল। বলছে আমাদের নৌকাও অন্যান্য যে সমস্ত নৌকো রয়েছে সেই সার্কেলে তার স্থানটা নিয়ে নিল, তারা ভিড়ের মধ্যে যে মিশে গেল সেটাই বলা হচ্ছে। সন্দেহ এড়ানোর জন্য এই কাজটা তারা
করল। দ্য লাইট ব্লেজড অন দ্য ওয়াটার বাট বিহাইন্ড দ্য বোটস দেয়ার ওয়াজ ডার্ক হোয়েন দ্য শাউটিং বিগান অ্যান্ড দ্য এক্সাইটমেন্ট মেড দেম লাইক ম্যাড উই ড্রপড আউট। দেখো দেখো কি বলা হচ্ছে, দ্য লাইটস ব্লেজড অন দ্য ওয়াটার। ব্লেজড উজ্জ্বলভাবে জ্বলছিল, নৌকার সামনে আলো ছিল, কিন্তু এই যে বাট বিহাইন্ড দ্য বোটস দেয়ার ওয়াজ ডার্কনেস, পেছন দিকটা তো পুরোপুরি একদম অন্ধকারাচ্ছন্ন, ঠিক আছে? নৌকোর সামনে আলো জ্বলছিল, পেছনটা অন্ধকার। হোয়েন দ্য শাউটিং বিগান, যখন চিৎকার শুরু হলো, শাউটিং চিৎকার, যখন সবাই উত্তেজনায় পাগলের মতো চিৎকার করে উঠলো, তখন কি হলো? উই ড্রপড আউট। ড্রপড আউট মানে দল থেকে আলাদা হয়ে যাওয়া। তখন কি হলো? তারা চুপি চুপি দল থেকে নিয়ে গেল, বিশৃঙ্খলতার সুযোগ নিয়ে তারা তাদের পরিকল্পনাটাকে সফল করলো। তখন দ্য ওয়াটার সোয়ালোড আওয়ার ফায়ার অ্যান্ড উই ফ্লোটেড ব্যাক টু দ্য শোর দ্যাট ওয়াজ ডার্ক উইথ অনলি হেয়ার অ্যান্ড দেয়ার দ্য গ্লিমার অফ এম্বার্স। দ্য ওয়াটার সোয়ালোড আওয়ার ফায়ার, সোয়ালোড গিলে ফেলা, তাদের মশালের আলো, জলটা যেন সেই আলোকে নিভিয়ে দিল, সেটাই বলা হচ্ছে। উই ফ্লোটেড ব্যাক টু দ্য শোর, আমরা আবারও তীরে ফিরে এলাম। দ্যাট ওয়াজ ডার্ক, যেটা ছিল অন্ধকারাচ্ছন্ন, যেখানে শুধু কিছু আগুনের আলো দেখা যাচ্ছিল, আর কিছুই। তাহলে জল আমাদের মশাল বা আগুনকে গ্রাস করে নিল, মানে তারা ধরা পড়ার ভয়ে নিজেদের সেই মশালগুলো জলে ডুবিয়ে তারা নিভিয়ে দিল, এবং নিঃশব্দে নদীর তীরের সেই অন্ধকারের দিকে নৌকো নিয়ে তারা চলে এলো, যাতে করে কেউ তাদেরকে আর দেখতে না পায়। এই যে গ্লিমার্স অফ এম্বার্স, তাহলে আমরা পুনরায় আবার নদীর সেই তীরের দিকে চলে এলাম। দ্যাট ওয়াজ ডার্ক, যেটা ছিল অন্ধকারাচ্ছন্ন। উইথ অনলি হেয়ার অ্যান্ড দেয়ার, শুধুমাত্র এখানে সেখানে, মানে যত্রতত্র কি ছিল? গ্লিমার অফ এম্বার্স। এম্বার মানে সেই যে কয়লা পুড়ে যাওয়ার পরে যে লাল একটা জ্বলন্ত অংশ অবশিষ্ট থাকে, সেটাই, যেটাকে অঙ্গার বলা হয়, জ্বলন্ত কয়লা বলা হয়। আর গ্লিমার মানে খুব হালকা বা মৃদু বা টিম টিম করে জ্বলে, তাই না? তো কয়লা পুড়ে যাওয়ার পরে যে একটা অঙ্গার বা একটা লাল বা লালচে জ্বলন্ত অংশ থাকে, সেটা যেন টিম টিম করে জ্বলে। তাহলে বলা হচ্ছে যে আমরা নদীর তীরের দিকে ফিরে এলাম, যেখানটা ছিল অন্ধকারাচ্ছন্ন, শুধু যেখানে সেখানে ওই যে জ্বলন্ত কয়লাগুলোর, যেগুলোর আগুনটা নিভে গেছিল, শুধুমাত্র সেই লালচে জ্বলন্ত অংশটা অবশিষ্ট ছিল, সেটাই শুধুমাত্র মৃদু আলো দিচ্ছিল, মানে টিম টিম করছিল সেটা যেখানে সেখানে, আর কিন্তু সেই জায়গাটায় কোনো আলো ছিল না। তাহলে আরশাদ এবং তার ভাই পালানোর জন্য অন্ধকারের দিকে যাচ্ছিল, তখন রান্নার আগুনের শিখা সেখানে নিভে গিয়েছিল, কিন্তু সেখানে যে জ্বলন্ত কয়লাগুলো ছিল সেগুলো থেকে একটা লালচে আভা বেরোচ্ছিল, এবং এই যে মৃদু অন্ধকারের মধ্যে এক ধরনের যেন রহস্যময় পরিবেশ তৈরি হয়েছিল সেখানে, কারণ ধরা পড়ার ভয়ে তারা পালিয়ে যাচ্ছিল, তাই না? বোঝা গেছে? তো এই ছিল দ্য লাগুনের পার্ট 8। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে চ্যানেলটা লাইক করে একটা শেয়ার করুন। লাগুনের পার্ট 8 এখানেই শেষ করছি, দেখা হচ্ছে লাগুনের পার্ট 9 নিয়ে, মানে এর পরবর্তী অংশটা নিয়ে এর পরের ক্লাসে।